কাকু কাকিমার বাড়িতেই রাত 12টা বেজে গেল। তবুও শান্তনুকে বাড়ি ফিরতেই হবে। কাল সকালে ডিউটি আছে। এখান থেকে আজ রাতে না বের হলে কাল ভোর 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই কাকু কাকিমাকে ব্যাপারটা বলল, গাড়ি স্টার্ট দিতে যতটা দেরি, একবার গাড়িতে চাপলেই তো পৌঁছে যাব। তারপর বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো। সে 4 ঘন্টা হোক আর 5 ঘন্টা হোক, ভোরে উঠবার কোনো চিন্তা তো থাকবে না। তারপর শান্তনু আর দেরি করল না। কাকু কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে মোটর সাইকেল স্টার্ট দিল। যাওয়ার সময় কাকু কাকিমাকে বলল, টাউনশিপের ভিতর দিয়ে যাব। এখানে তো চোর ডাকাতের কোনো ভয় নেই। কাকু কাকিমার গলি ছেড়ে বড় রাস্তায় উঠে গাড়ি গতি বাড়ালো। মিনিট 5 যেতেই মোটর সাইকেলের হেডলাইটে একটা ছায়ামূর্তিকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখল। ছায়ামূর্তিটা দাঁড়িয়ে লিফট চাইছে। আরও একটু কাছে যেতেই শান্তনু বুঝতে পারল ছায়ামূর্তিটা একটা মেয়ে, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এত রাতে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তনু বেশ আশ্চর্য হলো। মনে মনে ভাবল, এই রাস্তাতে যদিও কোনো ভয় নেই, তবুও এত রাতে উনি এই রকমভাবে দাঁড়িয়ে আছেন। কিছুটা ভয় পেল শান্তনু। কয়েকদিন আগেই শুনেছিল এই রকম মাঝরাতে লিফট নেওয়ার নাম করে একদল ডাকাত একটা বাসে ভয়ঙ্কর ডাকাতি করেছে। শান্তনু আশপাশটা ভালোভাবে দেখে মেয়েটার কাছে দাঁড়ালো। বলল, আপনি এত রাতে এভাবে দাঁড়িয়ে আছেন? মেয়েটি বলল, একটু দেরি হয়ে গেল দাদা, আসলে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, সামনেই যাব। হেঁটে গেলে মিনিট 45 সময় লাগতো। অন্য সময় হলে চলে যেতাম, কিন্তু রাত্রিবেলা তো, তাই সাহস পাচ্ছি না। শান্তনু বলল, গাড়িতে কতক্ষণ লাগবে আপনার বাড়ি? মেয়েটি বলল, মিনিট 10 খুব বেশি হলে। শান্তনু বলল, ঠিক আছে চলুন। মেয়েটি শান্তনুর মোটর সাইকেলের পিছনে বসলো। মেয়েটির নিঃশ্বাস শান্তনুর ঘাড়ে পড়ছিল। কিছুক্ষণ পরেই অবশ্য গাড়ির পিছন দিকটা খুব হালকা মনে হলো। কাঁধের উপর সেই বাতাসটাও আর অনুভূতি হলো না। শান্তনু ভাবল, পড়ে গেল নাকি মেয়েটা। ঘাড় ঘুরিয়ে দেখলো মেয়েটা বসে আছে। আবার নিশ্চিন্ত মনে গাড়ি চালাতে লাগলো। কিছুটা যাওয়ার পর হঠাৎ একটা দোতলা বাড়ির কাছে এসে মেয়েটি বলল, অনুগ্রহ করে আপনি এখানে দাঁড়াবেন, আমি একটা কথা বলেই মিনিট 2-এর মধ্যেই আসছি। শান্তনু মোটর সাইকেলের স্টার্ট বন্ধ করলো, কিন্তু হালকা বিরক্তির সুরে বলল, ম্যাডাম আপনি কিন্তু বেশি দেরি করবেন না, আমার কাল সকালে ডিউটি আছে। মেয়েটি হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যাব আর আসবো। তারপরে বাগানের ভিতর দিয়ে বাড়ির সামনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। শান্তনু মেয়েটার এইরকম অদ্ভুতভাবে বাড়ির ভিতর ঢোকা দেখে বেশ অবাক হলো। ভাবলো, এত রাতে এভাবে দরজা খুলে কেউ ঘুমায়? হয়তো ওনাদের মেয়েটি আসবার কথা জানিয়েছিল। রাতে মেয়েটাকে যাতে দাঁড়িয়ে থাকতে না হয় সেই জন্য হয়তো এভাবে দরজাটা খুলে রেখেছে। শান্তনু মোটর সাইকেলের উপর বসে বসেই অপেক্ষা করতে লাগলো। চারিদিক বেশ নিশুতি। শান্তনু ঘড়ি দেখল 12টা 25। এবার আর সবাই ঘুমিয়ে পড়েছে। একটু দূরে অবশ্য একটা বাড়িতে আলো জ্বলছে, হয়তো ভিতরে কেউ পড়ছে। বেশ হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ পরেই চারিদিকের নিস্তব্ধতা কাটিয়ে একদল কুকুর ঝাঁঝা করে কোনো কিছু একটা দেখে তেড়ে গেল। তারপর চারিদিকটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। শান্তনুর বেশ ভয় হলো। রাতে প্রায় পুলিশ টহল দেয়, নাইট গার্ডও নিশ্চয়ই আছে। চোর ডাকাত ভেবে না পেটাতে আরম্ভ করে ওকে। শান্তনু আবার ঘড়ি দেখল 1:45। বেশ বিরক্তি হয়ে মনে মনে ভাবল, অদ্ভুত দায়িত্ব জ্ঞানহীন মেয়ে, 2 মিনিটের মধ্যে ফিরবে বলে একেবারে 20 মিনিট। শান্তনু তাও আরও 10 মিনিট একইভাবে অপেক্ষা করতে সিদ্ধান্ত নিল। তার 15 মিনিট পরে নিজেই বলল, ভদ্রমহিলাকে বলে আসি, আপনার যদি দেরি হবে আপনি তাহলে এখানে থাকুন, আমি আসছি। কিন্তু কয়েক পা এগিয়ে বাগানের দরজার কাছে আসতেই আশ্চর্য হয়ে গেল শান্তনু। বাগানের দরজাতে চাবি দেওয়া আছে। নিজের চোখেই বিশ্বাস করতে পারল না শান্তনু। একটু আগে এই বাগানের দরজা খুলে মেয়েটা বাড়ির ভিতরে গেছিল। শান্তনু কিছুক্ষণ ভেবে বাগানের দরজা পেরিয়ে বাগানে ঢুকলো। তারপর বাড়ির সামনে দরজাটা ঠেলতেই বুঝতে পারল ভিতর থেকে বন্ধ করা আছে। শান্তনু কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর ভিতর থেকে আওয়াজ এলো, কে? শান্তনু বেশ জোরে বলল, আগে আমাকে চিনবেন না? মানে একটু আগে আপনার বাড়িতে এক ভদ্রমহিলা ঢুকলেন, উনি আমার মোটর বাইক করেই এলেন, তারপর আমাকে দাঁড় করিয়ে 2 মিনিটের জন্য এ বাড়িতে ঢুকলেন।
কিন্তু তারপর প্রায় 40 মিনিট হয়ে গেল, ভদ্রমহিলার কোনো পাত্তা নেই দেখে আমি এলাম। আপনারা একটু ওনাকে বলে দেবেন আমি আর অপেক্ষা করতে পারবো না। বাড়ির সামনের দরজাটা গ্রিলের, একটা বারান্দাও গ্রিল দিয়ে ঘেরা আছে। ভদ্রলোক ততক্ষণ ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্তনুর কথা শুনছিল। শান্তনুর কথা শেষ হতেই জিজ্ঞেস করলেন, আপনি ঠিক দেখেছেন ও এ বাড়িতে ঢুকেছে? শান্তনু বেশ গভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, একেবারেই ঠিক দেখেছি। বাড়ির ভদ্রমহিলাটারও ঘুম ভেঙে গেছে ততক্ষণে। তিনি ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন। তারপর গ্রিলের দরজাটা খুলে শান্তনুকে তিনি ভিতরে ডাকলেন। শান্তনু একেবারেই রাজি ছিল না, কিন্তু ভদ্রমহিলা বেশ জোর দিয়েই বললেন, বাবা তুমি একটিবারের জন্য বাড়িতে এসো, একটু জল খাও। শান্তনু বাড়ির ভিতর ঢুকলো। ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে বুঝলো উনি কাঁদছেন। শান্তনু ভিতরে ঢুকতেই ভদ্রলোক সোফা দেখিয়ে বসতে বললেন। শান্তনু সোফাতে বসে সামনে তাকাতেই চমকে উঠল। যে মেয়েটিকে মোটর সাইকেলের পিছনে চাপিয়ে এ বাড়ি পর্যন্ত এনেছে, সেই মেয়েটির ছবি টেবিলে মালা দিয়ে সাজানো। শান্তনু সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। গলা শুকনো শুকনো হয়ে আসছে। ভদ্রলোক ততক্ষণে এক গ্লাস জল এনেছেন। শান্তনু ছোঁ মেরে জলের গ্লাসটা হাতে তুলে চোঁ চোঁ করে পুরো গ্লাসটার জলটা শেষ করলো। ভদ্রলোক বললেন, আমাদের মেয়ে আজ থেকে 3 মাস আগে ওই জায়গাতেই দুর্ঘটনাতে মারা গেছিল। তারপর থেকে তোমাকে নিয়ে প্রায় 12-14 জন এই রকম রাতে আমাদের বাড়িতে এসেছে। প্রত্যেককেই তোমার মতোই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ভদ্রলোকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা কেঁদে উঠে বললেন, এতজনকে দেখা দিলি, শুধু আমাদেরই দিচ্ছিস না। সেই রাতে শান্তনু আর বাড়ি ফিরে যায়নি। পরের দিন ডিউটিটাও করা হয়নি।